আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম স্পোর্টস এরিনাতে। সাথে আছি আমি মহিউদ্দিন আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের উল্লেখযোগ্য শিরোনামগুলো। বিপিএল চট্টগ্রাম পর্ব শেষে সবার উপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে নতুন করে 16 কর্মকর্তা অভিযুক্ত। বিশ্বকাপ আসরে অংশগ্রহণকারী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ফিফার। কমলাপুর স্টেডিয়াম ব্যবহারে ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি। সিরিজের শেষ টেস্টে আবারও ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। এসএ গেমসকে সামনে রেখে হকির 27 সদস্যের দল ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে থাকছে বিপিএল প্রসঙ্গ। শেষ হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। এই দুই পর্ব মিলিয়ে অনুজ্জ্বল দেশি ব্যাটসম্যানরা। প্রথম দুই আসরের মতো সেভাবে নজর কাটতে পারেনি তরুণরা, তবে বোলিংয়ে দাপট ধরে রেখেছেন দেশেরাই। চট্টগ্রামে শেষ 4 নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ও বরিশাল। তবে অঙ্কের হিসেব থাকলেও সেমিতে খেলার আশা প্রায় শেষ চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের। ঢাকার প্রথম পর্ব এবং চট্টগ্রাম পর্ব মিলিয়ে ইতিমধ্যে হয়ে গেছে 20টি ম্যাচ। খুব বেশি উলটপালট হয়নি দ্বিতীয় পর্বে। ঢাকা পর্ব শেষে শীর্ষস্থানে থাকা কুমিল্লা ধরে রেখেছে তাদের জায়গা। সমান 10 পয়েন্ট থাকলেও রান রেটে এক ধাপ পিছিয়ে বরিশাল বুলস। সেমিফাইনাল নিশ্চিত ধরে নেওয়া যায় এই দুই দলের। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। গাণিতিকভাবে টুর্নামেন্টে টিকে থাকলেও শেষ 4-এ আসা প্রায় শেষ চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের। এবারে আসরে সেভাবে নজর করতে পারেনি দেশীয় তরুণরা। আধিপত্যটা পুরনোদেরই। দল পিছিয়ে পড়লেও সর্বোচ্চ রানের জায়গাটা ধরে রেখেছেন তামিম ইকবাল। সুপারস্টার্স অধিনায়ক মুশফিকুর রহিম আছেন 5 নম্বরে, এরপর মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস। হতাশ করেছেন সৌম্য সরকার। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে কিছুটা বলার মতো অবস্থান তৈরি করেছেন মোহাম্মদ মিঠুন। টি-20 ব্যাটসম্যানদের খেলা হলেও ব্যাটের জোরে দেখা যায়নি সেভাবে। এখন পর্যন্ত 20টি হাফ সেঞ্চুরি বিপরীতে একটি মাত্র সেঞ্চুরি দেখা পেয়েছে বিপিএল। তবে বোলিংয়ে উত্তাপটা ঠিকই এসেছে দেশিদের হাত ধরে। এখন পর্যন্ত 13 উইকেট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান। সমান উইকেট নিয়ে যথেষ্ট নজর কেড়েছেন আবু হায়দার রনি। 5 ও 6 নম্বরে আছেন আলামিন হোসেন ও শফিউল ইসলাম। এবছর সারা ফেলা মুস্তাফিজুর রহমান অবশ্য কিছুটা ম্লান। 6 ম্যাচে তার শিকার 9 উইকেট। চট্টগ্রাম পর্ব বড় কোনো বিতর্ক না হলেও একেবারে কলুষমুক্ত নয়। বিশেষ করে বরিশালের বিপক্ষে কামরান আকমলের রান আউট সন্দেহের জন্ম দিয়েছে। এছাড়া ফ্রাঞ্চাইজি মালিকদের বিপক্ষে আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে কুস্কিতে টান লেগেছে তামিম ইকবালের। প্রাথমিক পর্বে দলের শেষ 2 ম্যাচ না খেলার সংখ্যায় বেশি চিটাগং ভাইকিংস অধিনায়কের। 5 উইকেটে হেরে যাওয়া এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তামিম। পরে সংবাদ সম্মেলনে জানালেন চোটের কথা। তামিমের কুস্কিতে টান লেগেছে। এই মুহূর্তে তার কুস্কিতে ব্যথা আছে। পরের 2টো ম্যাচ নাও খেলতে পারেন, যদিও ম্যাচের আগে এখনও 2 দিন সময় আছে। তবে আপাতত ফিজু বলেছেন এটা ঠিক হতে 10 দিনের মতো সময় লাগে। টুর্নামেন্টের 8 ম্যাচে মাত্র 2টি জয় নিয়ে বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে ভাইকিংস। শেষ 2 ম্যাচের সম্ভাবনা টিকে আছে কেবল অঙ্কের হিসেবে। বাস্তবতা উপলব্ধি করেছেন তামিম নিজেও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদায়ের সুরেই ছিল তার কণ্ঠে। আমরা চেষ্টা করেছি, ভালো খেলতে পারিনি। এখন শেষ 2 ম্যাচে চেষ্টা করব সমর্থকদের কিছু একটা দিতে, আর পরের বার ফিরব আরও শক্তিশালী হয়ে। বিপিএলের দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন মোহাম্মদ আমির। তাই তো বাঁহাতি এই পেসারকে পাকিস্তানের জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে। আমিরের পক্ষে বিপক্ষে যতই সমালোচনা হোক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে আমিরের খেলতে আর কোনো সমস্যা নেই বলে সাফ জানিয়েছেন পাকিস্তান বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খান। ফিক্সিং কেলেঙ্কারিতে 2010 সাল থেকে জাতীয় দলের বাইরে রয়েছে আমির। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। সেই নিষেধাজ্ঞা কেটেছে এই সেপ্টেম্বরে। যদিও আইসিসির পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে মাঠে দেখা যাচ্ছে আমিরকে। পাকিস্তান ঘরোয়া ক্রিকেট কায়েদ-ই আজম ট্রফির বাছাই ও মূল পর্বে দারুণ বোলিং করেছে আমির।
বর্তমানে বিপিএলের দল চিটাগং ভাইকিংসের হয়ে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার। যদিও আমিরকে জাতীয় দলে নেওয়া নিয়ে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের বেশ আপত্তি আছে। এদিকে সীমিত ওভারের জন্য পাকিস্তান তাদের সেরা একাদশ খুঁজছে। বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতার পর সবশেষ ৪ সিরিজের মধ্যে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ ও দ্বিতীয় হোম গ্রাউন্ড দুবাই ইংল্যান্ডের কাছে সিরিজ হারে পাকিস্তান। এবার ক্রিকেটের অন্যান্য খবর। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ার্ল্ড টি-20 চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। থাইল্যান্ডে বাছাই পর্বের ট্রফি সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে জাহানারার দল। বাংলাদেশের দেওয়া ৯০ রানের টার্গেটে ৫৮ রান করে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই আউট হন আয়েশা রহমান, শায়লা শারমিন ও রোমানা আহমেদ। চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও ফারজানা হকের ৫১ রানের জুটিতে বিপর্যয় কাটায় টাইগার্সরা। ২২ রান করে রান আউট হন শারমিন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা। জবাবে ৫ বল আগেই অল আউট হয় জিম্বাবুয়ে। ২ অঙ্কের গড়ে রান করেন কেবল একজন ব্যাটসম্যান। ৮ রান খরচায় ৪ উইকেট নেন রুমানা আহমেদ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৪ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিক ভারত। দিন শেষে বিরাট কোহলির টিম ইন্ডিয়া সফরকারী দক্ষিণ আফ্রিকা থেকে ২১৩ রানে এগিয়ে। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা মাত্র ১২১ রানে অল আউট হলে। সিরিজের আগের ৩ টেস্টে দলীয় সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ২১৫। চতুর্থ টেস্টে এসে সর্বোচ্চ ইনিংস সংগ্রহ করল ২ দল। ভারতের প্রথম ইনিংসে করা ৩৩৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা আরেকবার লজ্জা পায়। ভারতীয় বোলিং আক্রমণে কাবু হয়ে সফরকারীরা অল আউট হওয়ার আগে ৪৯.৩ ওভারে ব্যাট করে মাত্র ১২১ রান তোলে। ২১৩ রানে পিছিয়ে থেকে প্রোটিয়ারা ইনিংস শেষ করে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা তুলনামূলক ভালো করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ওপেনার ডিল এলগার ১৭ আর বাবুমার ব্যাট থেকে আসে ২২ রান। এরপর শুরু হয় প্রোটিয়াদের উইকেটে টিকে থাকার লড়াই। দলপতি হাশিম আমলা ৩, ফাফ ডুপ্লেসিস ০, জিপি ডুমিনি ১, ড্যান বিলাস ১১, কাইল অ্যাভট ৪, ড্যান পিট ৫, ইমরান তাহির ১ আর অপরাজিত থাকা মর্নে মর্কেল ৯ রান করেন। ভারত সরকারের অনুমতি মিললেই শ্রীলঙ্কায় গড়াবে বহুল প্রতীক্ষিত পাক ভারত সিরিজ, কিন্তু তার হলো কই। সরকারের আপত্তির কারণে দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হিন্দুস্তান টাইমস এর বরাত দিয়ে এমনটি জানা গেছে। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩টি ওয়ানডে ও ২ ম্যাচ টি-20 সিরিজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এমন খবরে ক্রিকেট ভক্তদের অপেক্ষার পালাটা এখন আরও দীর্ঘায়িত হওয়ার পথে। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআই এর এক শীর্ষ কর্মকর্তা বলেন, ভারত সরকার ইঙ্গিত দিয়েছে ভারতীয় জনগণের মনোভাব পাকিস্তানের বিপক্ষে। যদিও প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ ডিসেম্বরের মাঝামাঝি সময় শুরু হওয়ার কথা রয়েছে। সরকার চাইলে আমরা আরও অনেক আগেই অনুমতি পেতাম, তাই এই সিরিজ আয়োজন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাহলে কি পাক ভারত সিরিজ আবারও অনিশ্চয়তার বেড়াজালে পড়ে গেল? অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা বিসিসিআই এর এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়নি। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেটি এখন দেখার অপেক্ষা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে এবারে ফুটবল প্রসঙ্গ। ফিফা দুর্নীতি কেলেঙ্কারির সাথে এবার নতুন করে অভিযুক্ত হলেন ১৬ জন কর্মকর্তা। ইউএস অ্যাটর্নি জেনারেল লরেন্থা লিন্স নানা অনিয়মের সাথে জড়িত ১৬ জনের নাম তালিকা প্রকাশ করেন। এদের প্রত্যেকের বিরুদ্ধেই বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। প্রথম থেকেই ফিফা দুর্নীতির সাথে অনেক রতি মহারথীর নাম জড়িয়ে পড়ে। এবার অভিযুক্তদের মধ্যে আছেন ব্রাজিল ফুটবল দলের বর্তমান প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরো, ইকুয়েডর, বলিভিয়ার ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। দুর্নীতির বিরুদ্ধে মার্কিন অনুসন্ধান দলের কার্যক্রম চলমান এবং এতে ফিফার পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার জুরিকের এক হোটেল থেকে সুইস পুলিশ ফিফার ২ সহসভাপতিকে গ্রেফতার করেছে। ইউএস অ্যাটর্নি জেনারেল লরেটা লিন্স বলেন, আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে বিশ্ব ফুটবলের ১৬ জন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হয়েছে। সবার কাছেই আমাদের বার্তা স্বচ্ছ ও পরিষ্কার। ফিফার দুর্নীতির সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম। আমাদের হাত থেকে দুর্নীতিবাজদের নিস্তার নেই। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার, তবে পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, আর ২ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন।
গত মাসে আর্জেন্টিনাকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠা বেলজিয়াম বৃহস্পতিবার প্রকাশিত বছরের সবশেষ র্যাঙ্কিংয়ে জায়গা ধরে রেখেছে। 2 ধাপ পিছিয়ে চতুর্থ স্থান থেকে বছর শেষ করতে যাচ্ছে ইয়াখিম লুবের জার্মান। পঞ্চম স্থানে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। সেরা 10-এ থাকা পর্তুগাল ও কলম্বিয়ারও অবনমন হয়েছে। 3 ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। আর ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া 1 ধাপ পিছিয়ে অষ্টম স্থানে আছে। ইংল্যান্ড ও অস্ট্রিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে আছে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। 2 ধাপ পিছিয়ে 182তম স্থানে আছে মামুনুল জাহিদরা। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবলের বিশ্বকাপে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বর্তমানে বিশ্বকাপ 32 দেশের হলেও অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়িয়ে 40 করার পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর সবকিছু ঠিক থাকলে 2026 সালের বিশ্বকাপ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে তারা। ঘুষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এখন রয়েছে ইমেজ সংকটে। নিজেদের হারানো ভাবমূর্তিতে পরিবর্তন আনার জন্য সুইজারল্যান্ডের জুরিকে এক বৈঠকের আয়োজন করে ফিফার বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ সভায় ফিফার পুনর্গঠনের জন্য আলোচিত বিভিন্ন ইস্যুর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব হচ্ছে। বর্তমান সময়ে ফিফার ফুটবলের বিশ্বকাপ 32 দলের অংশগ্রহণে হয়ে থাকে। অংশগ্রহণকারী সংখ্যাটা 32 থেকে বাড়িয়ে 40 দলে করার প্রস্তাবটি ইতিমধ্যেই কার্যনির্বাহী কমিটির সভায় পাশ হয়ে গেছে। আর সেক্ষেত্রে টুর্নামেন্টের পদ্ধতিতেও আসবে বেশ কিছু পরিবর্তন। সংস্থাটির সদস্য সম্মতি ছাড়াই ফিফার নির্বাহী কমিটির এই প্রস্তাবটি পাশ করতে পারবে বলে জানায় সংস্থাটি। যদিও বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হলে 30 দিনের এই টুর্নামেন্টের পরিসর আরও 7 দিন বেড়ে যাবে। সেই সাথে ম্যাচের সংখ্যা বাড়বে 32টি, তবে ফরম্যাট একই থাকবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আয়োজক দেশের উপর চাপ কিছুটা হলেও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2019 সালে ফিফার 209টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হবে 2026 সালের বিশ্বকাপের আয়োজক দেশ। তবে এই অতিরিক্ত 8টি দল কিভাবে নির্বাচন করা হবে তা এখনও নিশ্চিত করেনি ফিফা। এর আগে 2013 সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি সর্বপ্রথম 40 দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ফিফার কার্যনির্বাহী সভায় উত্থাপন করেছিলেন। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফিফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এদিকে মাঠ বুঝে পাওয়ার এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা শুরু করেছে ফুটবল ফেডারেশন। ফিফা গোল প্রজেক্টের আওতায় গেল বছরের নভেম্বরে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছিল ট্রাপ বসানোর কাজ। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও শুল্ক সংক্রান্ত জটিলতায় মাঝপথে বন্ধ ছিল কার্যক্রম। পরবর্তীতে সমস্যার সমাধান হয়ে গেলে এ মাসে শেষ হয় বাকি কাজ। তারপরও অপেক্ষা ছিল ফিফার ছাড়পত্রের জন্য। নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর গেল মাসে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন আসে ফিফার প্রতিনিধি দল। আর পর্যবেক্ষণ শেষে মাঠ ব্যবহার করতে বাফুফেকে ছাড়পত্র দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে মাঠ বুঝে পাওয়া এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করেছে বাফুফে। উদ্যোগ নিয়েছে মাঠের ফ্লাড লাইট, গ্যালারি, ড্রেসিং রুম এবং মিডিয়া বক্স আন্তর্জাতিক মানের করতে। কমলাপুর ট্রাপ বুঝে পাওয়ার পর এবার বাফুফের ভাবনায় সিলেট একাডেমি মাঠ। আর এ ব্যাপারে ইতিমধ্যেই ইতিবাচক ইঙ্গিত দিয়ে রেখেছে ফিফা। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে অ্যাজান্সকে টপকে যাওয়ার মিশনে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মে গড়ে মাঠে আতিথ্য দেবে নিসে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1:30। অন্যদিকে সিরিয়ার ম্যাচে রাত 1:45 লাৎসিওর মাঠে স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হবে জুভেন্টাসের। ফরাসি লিগে এবারের মৌসুমে আধিপত্য বজায় রেখেছে প্যারিস সেন্ট জার্মে। যদিও সবশেষ ম্যাচে কোচের সিদ্ধান্তে ইব্রাহিমোভিচকে শেষ মুহূর্তে নামানোর খেসারত হিসেবে অ্যাজান্সের সাথে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজিকে। তবে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে থাকা নিসের বিপক্ষে নামার আগে সতর্ক কোচ লরা ব্লো। এছাড়া নিজেদের সবশেষ 5 ম্যাচের হিসেবেও এগিয়ে ইব্রারা। নিসের শেষ 5 ম্যাচে জয় মাত্র 2টি হলেও পিএসজি একটিতেও হারের মুখ দেখেনি। পাশাপাশি এই দু দলের সবশেষ 5 বারে দেখায় পিএসজির বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি নিসে। এমন পরিসংখ্যানে পিএসজির দিকে যে জয়ের পালাটা ভারী তা বলাই যায়। তবে এ ম্যাচে ভাগ্যদেবীর সহায়তা জয় পেলে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে আসার সুযোগ থাকছে নিচের সামনে। অন্যদিকে ইতালিয়ান সিরিয়েতে লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে আতিথ্য নেবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শক্তির বিচারে এগিয়ে থাকা জেব্রাসরা এবারের মৌসুমে টেবিলের 5 নম্বরে থাকলেও লাৎসিওর বিপক্ষে পূর্বের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সবশেষ 5 বারে দেখা জুভেন্টাসে জয় 4টিতে আর 1টিতে ড্র। স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
23 সদস্যের দলটি ঘোষণা করেন বার্সার কোচ লুইস এনরিক। গত মৌসুমে ট্রেবল জয়ী কাতালান ক্লাবটি এই মৌসুমের শুরু থেকেই উড়ে চলেছে। দলের আক্রমণভাগে 3 সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার রয়েছেন 23 সদস্যের দলে। এনরিক এই দলটিতে রেখেছেন তরুণ উঠতি তারকা সান্দ্রো রামিরেজ, মনির আল হাদ্দাদি, সার্জি সেম্পার, জেরার্ড গামোদের। আগামী 10 থেকে 20 ডিসেম্বর জাপানে অনুষ্ঠিত হবে ফিফার ক্লাব বিশ্বকাপের 12তম আসর। 17 ডিসেম্বর সেমিফাইনালের মঞ্চে সরাসরি খেলবে বার্সা। ফাইনালের টিকিট নিশ্চিত করলে মেসি মাসচেরানোদের খেলতে হবে নিজ দেশের রিভার প্লেটের বিপক্ষে। ফাইনালের টিকিট নিশ্চিত করলে মেসি মাসচেরানোদের খেলতে হবে নিজ দেশ আর্জেন্টিনার রিভার প্লেটের বিপক্ষে। 20 ডিসেম্বর ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। কোয়ার্টার ফাইনালে লড়বে মেক্সিকোর ক্লাব আমেরিকা ও চায়নার গঞ্জাহুয়া এভারগ্রাউন্ডে। এই দুই দলের মধ্যকার জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে মেসি, নেইমার, সুয়ারেজরা। এবারে আসরে চ্যাম্পিয়ন হলে বার্সা তৃতীয়বারের মতো শিরোপা জিতবে। এর আগে 2011 সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কাতালানরা। মেসির জোড়া গোলে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের সান্তোসকে 4-0 গোলে হারিয়ে শিরোপা নিয়েছিল বার্সা। এবারে অ্যাসে গেমস প্রসঙ্গ। অ্যাসে গেমসের ব্যাপারে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিও কর্তাদের। এদিকে শিলং কিংবা গুয়াহাটিতে সরাসরি বিমান না থাকায় বিপাকে অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভাবা হচ্ছে চার্টার্ড বিমানের কথা, তবে শেষ পর্যন্ত স্থলপথে যেতে হতে পারে 376 অ্যাথলেটকে, ইঙ্গিত দিয়েছেন সভাপতি হারুনুর রশিদ। ক্ষমতার পালা বদলে প্রভাবিত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওএর যেন হিমশিম খাচ্ছে অ্যাসে গেমস আয়োজনে। নতুন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ইচ্ছে আসর বসছে নিজ এলাকায়, কিন্তু এককভাবে গুয়াহাটি আয়োজন করার সামর্থ্য রাখে না বলে যোগ হয়েছে শিলং। পিছিয়েছে অ্যাসে গেমসের সময়, ফুটবল দলের বয়স নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশাও। সব মিলিয়ে আইওর উপর বিরক্ত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এদিকে আসর 1 মাসের মতো পিছিয়ে যাওয়ায় বেড়েছে বাজেট। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে নতুন করে 2.5 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিওএ। অ্যাথলেট, টিম ম্যানেজমেন্ট, কর্মকর্তা মিলিয়ে 5 শতাধিক সদস্য যাতায়াত নিয়ে চিন্তায় বিওএ। সম্ভাবনাময় কাবাডি নিয়েও বিপাকে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অনভিজ্ঞ আর ইনজুরি আক্রান্ত ভারতীয় কোচ আনার প্রশ্নবিদ্ধ হয়েছে ফেডারেশনের ভূমিকা। এদিকে ক্রিকেট, গলফ আর কাতারকে অন্তর্ভুক্ত করা বিওএর অনুরোধ আমলে নেয়নি আয়োজক কমিটি। টেস্ট ডিসিপ্লিনে এবার আসরে শুধু ট্রায়ালথনে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আসন্ন অ্যাসে গেমসকে সামনে রেখে 27 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। 43 জনের প্রাথমিক স্কোয়াড থেকে সদস্য সংখ্যা কমিয়ে এই দল ঘোষণা করা হয়। দল 27 সদস্যের হলেও দলের সাথে অনুশীলন করবে 26 জন। যুব এশিয়া কাপের খেলার সময় বাংলাদেশের ডিফেন্ডার খোরশেদের নাক ভেঙে যাওয়ায় তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারবেন না। দলে অসীমের পাশাপাশি গোলরক্ষক হিসেবে ফিরেছেন জাহিদ হোসেন। এছাড়া কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা জিমি, পিন্টু, রানা ও জিমি রয়েছেন দলে। দলের বাকি সদস্যরা হলেন নিপন, আশরাফুল, শীতুল, রেজাউল, তাপস, বেলাল, চয়ন, সোহাগ, নাইম, সারোয়ার, রাব্বি, নিলয়, ইরফান, সাব্বির, আরশাদ, মিমু, কৌশিক, মিলন, রুম্মান, কৃষ্ণ ও ইমন। পুরো দলে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছে। এবার অন্যান্য খেলার খবর। ভিয়েতনামের হো ট্রাম ওপেনে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ডে পারের চেয়ে 2 শট কম খেলে যৌথভাবে 33 স্থানে আছে বাংলাদেশের সেরা গলফার। সিদ্দিকুরের সঙ্গে আরও 11 জন যৌথভাবে 33তম স্থানে আছেন। বৃহস্পতিবার প্রথম দিনে খেলায় 4টি বার্ডি করেন সিদ্দিকুর, তবে 2টি বগি ও করায় দিনের শেষটা ততটা আশাব্যঞ্জক হয়নি। $15 লাখ প্রাইজ মানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে 9 শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার চার্লি উই। দারুণ শুরু করলেও বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দুলালী হালদার ও এলিনা সুলতানা। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই দুই শাটলার। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াংয়ের কাছে 21-6 পয়েন্টে হারেন দুলালী। অন্য ম্যাচে রাশিয়ার সেনিয়া পলিকার্পোভার কাছে জাতীয় চ্যাম্পিয়ন এলিনা হারেন 21-10 পয়েন্টে। নেপালের অমিতা গিরির বিপক্ষে 21-14, 21-4 পয়েন্টের দাপুটে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এলিনা। পুরুষ এককে আহসান হাবিব হতাশ করার পর দুলালী ও এলিনার বিদায়ে টুর্নামেন্টের 2 বিভাগের এককেই সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের শাটলারদের। মিশ্র দ্বৈত শুভ সূচনা করা চাঁদলাল রেহানা পারভিন জুটির পথ চলা শেষ হয়েছে থাইল্যান্ডের আম্পুসুয়ান চুচুং ও জুটির কাছে 21-11, 21-6 গেমে হেরে। আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে থাকা ও জুনিয়র মিলিয়ে বাংলাদেশের 23 জন শাটলার এই আসরে খেলছে।
বান্ধবী রিবা স্টিংক্যাম্পকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করেছে দেশের সুপ্রিম কোর্ট। অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড নয়, ইচ্ছে করে প্রেমিকাকে খুন করেছেন পিস্টোরিয়াস। 1 বছর আগের দেওয়া রায় বাতিল করে নতুন করে এ রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। স্টিংক্যাম্পের মায়ের আপিলের শুনানির প্রেক্ষিতে পিস্টোরিয়াসের বিরুদ্ধে নতুন করে কয়েকটি গুরুতর অভিযোগের প্রমাণ পেয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি প্যারোলে মুক্তি পেলেও নিজ বাসায় গৃহবন্দী আছেন আলোচিত এই ব্লেড রানার। আদালতে দেয়া 5 বছরের কারাভোগের 1 বছর ইতিমধ্যে পার করেছেন অলিম্পিক ও প্যারা অলিম্পিক এ অংশ নেওয়া এই স্প্রিন্টার। আর নতুন রায়ে সর্বোচ্চ 15 বছরের সাজা হতে পারে পিস্টোরিয়াসের। 2013 সালে বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাসায় বান্ধবী স্টিংক্যাম্পকে হত্যা করেন প্রোটিয়া ব্লেড রানার পিস্টোরিয়াস। টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যুক্তরাষ্ট্র আর ভারতের আহত সৈনিকদের সাহায্যে এগিয়ে এসেছেন। গল্ফের মাঠ মাতিয়ে যে অর্থ কামাবেন ধোনি তা ভারত আর যুক্তরাষ্ট্রের আহত সৈনিকদের সাহায্যার্থে বিলিয়ে দেবেন। আগামী 5 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ফুয়েন্সিয়ান গলফ ক্লাবে শুরু হবে 2 দিনব্যাপী গলফ টুর্নামেন্ট। সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ধোনিকে। ধোনি চ্যারিটি ফাউন্ডেশনটি টুর্নামেন্টের দায়িত্বে রয়েছে, যার মূল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতীয় সেনাবাহিনীতে আহত সৈন্যদের সাহায্যার্থে কিছু অর্থ উপার্জন করা। যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টের ধোনি চ্যারিটি ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে রেতি স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড আর ইন্ট্রার এজ। এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে গর্বিত ধোনি জানান, সহকর্মীদের মধ্যে অন্তরঙ্গতা ও পরস্পরের প্রতি আস্থা রয়েছে। আমার একটি দারুণ সপ্তাহ পার করতে যাচ্ছি আহত সাহসী সৈন্যদের জন্য। পুরো বিশ্বের পুরুষ আর নারী সৈন্যদের প্রতি আমার সম্মান রয়েছে। আশা করি এই টুর্নামেন্ট থেকে কিছু অর্থ তুলে দুদেশের সৈন্যদের পাশে দাঁড়াতে পারবো। 500টি কর্পোরেট হাউসকে এই টুর্নামেন্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকেও চ্যারিটি এই টুর্নামেন্টে অংশ নিতে আহ্বান করা হয়। এছাড়া নন কোর্স এই টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন সেলিব্রিটি পেশাদার স্পোর্টসম্যানদের নিমন্ত্রণ করা হয়েছে। স্পোর্টস এরিনা শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বিপিএল চট্টগ্রাম পর্ব শেষে সবার উপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে নতুন করে 16 কর্মকর্তা অভিযুক্ত। বিশ্বকাপ আসরে অংশগ্রহণকারী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ফিফার। কমলাপুর স্টেডিয়াম ব্যবহারে ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি। সিরিজের শেষ টেস্টে আবারও ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। এসএ গেমসকে সামনে রেখে হকির 27 সদস্যের দল ঘোষণা। এই ছিল আজকের স্পোর্টস এরিনার আয়োজন। মিলিনিয়াম টিভির সবশেষ নিউজ পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সবসময় খেলার সাথে থাকুন, সুন্দর ও সুস্থ রাখুন আপনার দেহ ও মনকে। আল্লাহ হাফেজ।